হ্যালো স্টুডেন্টস, আজ আমরা প্রাইম মিনিস্টার বা ভারতের প্রধানমন্ত্রী নিয়ে আলোচনা করব। তোমরা এই ক্লাসটা যদি করো তাহলে অবশ্যই তোমরা প্রধানমন্ত্রী সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে এখান থেকেই। তো তাহলে দেখতে থাকো ক্লাসটা। প্রধানমন্ত্রী হলো ভারতের আসল শাসনতান্ত্রিক প্রধান। আসল শাসনতান্ত্রিক প্রধান বলতে যার হাতে সমস্ত ক্ষমতা ন্যস্ত থাকে সে হলো আমাদের ভারতের প্রধানমন্ত্রী। যদিও ভারতের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান, আর রাষ্ট্রের যে প্রধান তিনি হলেন ভারতের রাষ্ট্রপতি, আর প্রধানমন্ত্রী হলো আমাদের সরকারের প্রধান। ঠিক আছে, সরকারের প্রধান সে হলো আমাদের প্রধানমন্ত্রী। এবার দেখো, প্রধানমন্ত্রী ধারণাটা এসছে ইংল্যান্ড থেকে, মনে রাখবে এটা। এবার দেখো 75 নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন। তাহলে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত কে হবেন না লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। প্রধানমন্ত্রী সম্বন্ধে আরেকটা ব্যাপার জেনে রাখো, প্রধানমন্ত্রী কিন্তু আমাদের সংসদের যে কোনো কক্ষের সদস্য হতে পারে। উচ্চকক্ষ মানে রাজ্যসভা বা লোকসভা যে কোনো কক্ষের সদস্য হতে পারে। এমনকি কোনো কক্ষের সদস্য না হয়েও প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো কক্ষের সদস্য না হয়েও কিন্তু তিনি নিযুক্ত হতে পারে। তবে সেক্ষেত্রে তার কার্যকালের মেয়াদের স্থায়িত্ব হলো 6 মাস, তার বেশি কিন্তু পারবেন না। 6 মাসের মধ্যে তাকে যে কোনো কক্ষের সদস্য পদ গ্রহণ করতে হবে, আদারওয়াইজ তার যে প্রধানমন্ত্রিত্ব পদ সেটা কিন্তু মানে অবলুপ্ত হবে বা তাকে পদত্যাগ করতে হবে। 6 মাস অতিক্রম হলে যদি তিনি কোনো কক্ষের সদস্য পদে নির্বাচিত না হন তাহলে কিন্তু তাকে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হবে। এবার দেখো, পদাধিকার বলে তিনি কতগুলো কমিটি বা কতগুলো আয়োগ আছে তার কিন্তু প্রধান সভাপতি নির্বাচিত হন, যেগুলো হলো নীতি আয়োগ, জাতীয় উন্নয়ন পর্ষদ বা জাতীয় সংহতিকরণ পর্ষদ। এবার দেখো, প্রধানমন্ত্রী হতে গেলে তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। কি বললাম, প্রথম যে যোগ্যতা সেটা হলো অবশ্যই তাকে ভারতের নাগরিক হতে হবে এবং কমপক্ষে 25 বছর বয়স্ক হতে হবে। কি বললাম, কমপক্ষে 25 বছর বয়স্ক হতে হবে। আর আদার্স যেটা বলেছিলাম রাষ্ট্রপতির ক্ষেত্রে কেন্দ্র বা রাজ্যের কোনো পদে তাকে অধিষ্ঠ থাকা চলবে না, তাই না? লাভজনক কোনো পদে থাকা চলবে না। এবার দেখো, প্রধানমন্ত্রীর যে কার্যকালের মেয়াদ তা হলো সাধারণত 5 বছর, সাধারণভাবে 5 বছর। কেন সাধারণত বলছি, কারণ তার পদ যে মানে আমাদের রাষ্ট্রপতি তার পদকে যে কোনো সময় কিন্তু ভেঙে দিতে পারেন, মানে লোকসভাকে ভেঙে দিতে পারেন, তাহলে কিন্তু প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। এবং তাছাড়াও প্রধানমন্ত্রী নিজেও মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করতে পারেন, তাই না? যে কোনো সময় তিনি পদত্যাগ করতে পারেন, তখন কিন্তু তার পদ মানে তার কার্যকাল কিন্তু 5 বছর তিনি কন্টিনিউ করেন না। এবার দেখো, তাহলে কি বললাম, সাধারণভাবে কার্যকালের মেয়াদ হলো 5 বছর, কিন্তু তিনি মেয়াদ শেষ হওয়ার আগে যে কোনো সময় পদত্যাগ করতে পারেন। ঠিক আছে, এর বিভিন্ন কারণ আছে। 1 নম্বর হচ্ছে, যদি তিনি লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে কিন্তু তাকে পদত্যাগ করতে হয়। অন্যদিকে রাষ্ট্রপতি যদি মনে করেন যে রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে না ঠিক মতো, তাহলে কিন্তু তিনি মন্ত্রিসভা ভেঙে দিতে পারেন, আর তখন কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করতে হয়। কয়েকজন প্রধানমন্ত্রীর সম্বন্ধে জেনে নাও। প্রথমে পণ্ডিত জওহরলাল নেহরু, তিনি হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তাহলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তিনি 17 বছর তার ক্ষমতায় ছিলেন, যেটা সবচেয়ে দীর্ঘতম। মনে রাখতে হবে, সবচেয়ে দীর্ঘতম সময়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। আরেকটা জিনিস মনে রাখতে হবে, তিনি কিন্তু তার কার্যকালীন অবস্থাতেই মারা যান। এরপর দেখো,
গুলজারিলাল নন্দ। গুলজারিলাল নন্দ হলো ভারতের প্রথম ভারপ্রাপ্ত বা অস্থায়ীও বলতে পারো, ভারতের প্রথম ভারপ্রাপ্ত বা অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এই অস্থায়ীভাবে প্রধানমন্ত্রীত্বর পদ দুবার পালন করেছিলেন। একবার হচ্ছে যখন জওহরলাল নেহেরু মারা যান, তখন তিনি অস্থায়ীভাবে 14 দিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আরেকবার হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর তিনি আরও 14 দিনের জন্য প্রধানমন্ত্রীর পদ পালন করেন। ঠিক আছে, এরপর দেখো লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী হলো ভারতের সেই প্রধানমন্ত্রী যিনি বিদেশে মারা যান। তাহলে বিদেশে মারা গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রীদের মধ্যে একমাত্র লাল বাহাদুর শাস্ত্রী, যিনি কার্যকালীন অবস্থায় বিদেশে মারা যান। এরপর দেখো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তিনি হলেন ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলো ইন্দিরা গান্ধী। তিনি 14 বছর প্রধানমন্ত্রীর পদ সামলেছিলেন এবং এটা হলো ভারতের দ্বিতীয় দীর্ঘতম বলতে পারি। দীর্ঘতম ছিল আমাদের জওহরলাল নেহেরু, তারপর দ্বিতীয় দীর্ঘতম হলো আমাদের ইন্দিরা গান্ধীর কার্যকাল। এরপর দেখো ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত যিনি হলেন, তিনি হলেন রাজীব গান্ধী। তিনি মাত্র 40 বছর বয়সে প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছিলেন। ঠিক আছে, এরপর দেখো ভিপি সিং। ভিপি সিং হলো সেই প্রধানমন্ত্রী যার এগেনস্টে অনাস্থা প্রস্তাব বা নো কনফিডেন্স মোশন আনা হয় এবং তাকে এই অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পদচ্যুত করা হয়। ঠিক আছে, মানে পার্লামেন্ট বা সংসদে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পদচ্যুত করা হয় ভিপি সিংকে। ঠিক আছে, এরপর দেখো সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী কে ছিলেন? সবচেয়ে কম সময় বা খুব কম সময়ের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এটা কিন্তু এসএসসির এক্সামে অনেকবার এসছে, এটা মাইন্ডে রাখবে। যিনি মাত্র 13 দিনের জন্য তার প্রধানমন্ত্রীত্ব পদ পালন করেছিলেন। এরপর দেখো ভারতের আর যে মাঝের যে প্রধানমন্ত্রীত্ব ছিলেন তাদের সম্বন্ধে আর যাচ্ছি না। এরপর চলে আসি আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, যিনি হলেন নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি 2014 সাল থেকে ক্ষমতায় রয়েছেন। এবার প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। মন্ত্রিসভার গঠন, দপ্তর বন্টন বা অপসারণ, এই সমস্ত বিষয়ে তিনি রাষ্ট্রপতিকে আবেদন করেন বা রাষ্ট্রপতির কাছে পরামর্শ দেন এবং তার প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভা সদস্যদের শপথ নিযুক্ত করেন বা শপথ গ্রহণ বাক্য পাঠ করান এবং তার পরামর্শ অনুযায়ী তিনি অপসারণও করতে পারেন। এবার দেখো মন্ত্রিসভার অধিবেশনের সভাপতি হিসাবে বা সভাপতির পদ অলঙ্কিত করেন আমাদের প্রধানমন্ত্রী। এছাড়াও মন্ত্রীদের কার্যাবলী নিয়ন্ত্রণ এবং তাদের মধ্যে বিভিন্ন দপ্তরের মধ্যে যে সমন্বয় সাধন রক্ষা করার দায়িত্বও কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর হাতে থাকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। মন্ত্রীদের যে কার্যাবলী নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন, এটা কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব। ঠিক আছে, এরপর দেখো ক্যাগ, অ্যাটর্নি জেনারেল, ইউপিএসসির চেয়ারম্যান, নির্বাচন কমিশন বা অর্থ কমিশন ইত্যাদি পদে নিয়োগের জন্য তিনি রাষ্ট্রপতিকে পরামর্শ দেন। আমরা জানি এই সমস্ত পদে রাষ্ট্রপতি নিযুক্ত করেন ব্যক্তিদের, কিন্তু কার পরামর্শে? না, প্রধানমন্ত্রীর পরামর্শে। ওকে, এরপর দেখো 78 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রের যাবতীয় শাসনতান্ত্রিক বা আইন প্রণয়নের প্রস্তাবাদি সম্পর্কে তিনি রাষ্ট্রপতিকে জানান। ঠিক আছে, এটা কিন্তু প্রধানমন্ত্রীর একটা কর্তব্যের মধ্যে পড়ে। এবার দেখো প্রধানমন্ত্রী সংসদের অধিবেশন আহ্বান এবং স্থগিত করার বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দেন। আমরা জানি সংসদের অধিবেশন আহ্বান করা বা ভেঙে দেওয়ার ক্ষমতা কার মধ্যে রয়েছে? রাষ্ট্রপতির মধ্যে। কিন্তু সেই বিষয়ে রাষ্ট্রপতি কার পরামর্শ অনুযায়ী এটা করতে পারেন? না, আমাদের
প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। ঠিক আছে, এবার দেখো প্রধানমন্ত্রী সংসদের উভয় কক্ষের যে কোনো বিতর্কে অংশগ্রহণ করতে পারেন। তিনি সেই কক্ষের সদস্য না হয়েও কিন্তু বিতর্কের মধ্যে অংশগ্রহণ করতে পারেন। ধরে নাও প্রধানমন্ত্রী হলো নিম্নকক্ষের সদস্য, তো উচ্চ কক্ষে বা রাজ্যসভায় যখন বিতর্ক চলবে তখন কিন্তু তিনি সেই বিতর্কে অংশগ্রহণ করতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু প্রধানমন্ত্রীর একটা ক্ষমতার মধ্যে, বিশেষ ক্ষমতার মধ্যে পড়ে। তাহলে আজ এই পর্যন্ত প্রধানমন্ত্রী সম্বন্ধে আমরা বেশ কিছু তথ্য জানলাম। এরকমই আরও অনেক ক্লাস আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো। যেমন আমরা রাষ্ট্রপতি, আমাদের সংসদ যেটা লোকসভা বা রাজ্যসভা, এদের সম্বন্ধে ডিটেলস ক্লাস আছে। তাছাড়াও আমাদের ইংরেজি বিষয়ের, ইংরেজি এবং অন্যান্য যে জেনারেল স্টাডিজের বিষয় যেমন জেনারেল সায়েন্স, হিস্ট্রি, এদের ক্লাসও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে, যেটা তোমাদের যে কোনো পরীক্ষায় মানে কোশ্চেন কমন পেতে হেল্প করবে। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে। এছাড়াও যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।